আগামী 25শে বৈশাখ অর্থাৎ 9ই মে শনিবার রবীন্দ্র জয়ন্তী। কবিগুরুকে শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন। ওই দিন সারা বিশ্ব জুড়ে বিভিন্ন মানুষজন কবিতা, গান বা সাহিত্য চর্চার মাধ্যমে কবিগুরুকে স্মরণ করবেন। কিন্তু এই সাহিত্য চর্চার বাইরেও কবিগুরুর আরো একটি দিক ছিল, তা হলো খাদ্য দর্শন। তাই প্রয়াসমের প্রসাদ এবার রবীন্দ্র জয়ন্তীতে ওই সময়ের ঠাকুর বাড়ির অন্দর মহলের অর্থাৎ রান্নাঘরের যে সমস্ত রান্না ভীষণভাবে জনপ্রিয় ছিল, বিশেষ করে কবিগুরুর বিভিন্ন রকমের প্রিয় রান্নাগুলিকে এক জায়গায় এনে একটি বিশেষ ডিনারের আয়োজন করেছেন। তাই আপনারা যারা ইচ্ছুক তারা ওই দিন আমাদের এই প্রসাদে উপস্থিত থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় সেই খাবারের পদগুলি উপভোগ করতে পারেন আমাদের এই প্রসাদের কিচেনে। যারা বাড়ি থেকে খেতে চান তারা আগে থেকে অর্থাৎ 8ই মের মধ্যে অর্ডার দিলে আমরা আপনাদের বাড়িতে সেই খাবারটি পৌঁছে দেবো। এবং এই বিশেষ খাবারের অর্ডারের জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন অবশ্যই আপনাদেরকে 8ই মের মধ্যে অর্ডার দিতে হবে। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের বিষয় রান্নায় রবীন্দ্র স্মরণ, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন খাদ্যরসিক। বাঙালি চিরকালই ভোজন প্রিয়। বিভিন্ন কবি সাহিত্যিকদের রচনায় বারে বারে সেই সব কথা উঠে এসেছে। যদি ঠাকুর বাড়ি দিয়ে শুরু করা যায় তাহলে প্রথমেই বলতে হয় মৃণালিনী দেবীর রান্নাঘরের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ছিলেন অত্যন্ত ভোজন রসিক। রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে খাদ্য রসিক শব্দটা বেশ মানানসই। খাবার যে উপভোগ করার ব্যাপার সেটা তিনি ভালোই বুঝতেন। শুধু নিজে খাওয়া নয়, অন্যকে খাওয়ানো, চমৎকার খাবার পরিবেশন, খাবার নিয়ে নতুন নতুন ভাবনা ইত্যাদি নিয়ে খাদ্যরসিক রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কথা জানতে পারি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় খাবার কোনটি এবং কোনটি নয় সে বিষয়ে আমাদের কাছে আজও কোনো স্পষ্ট ধারণা নেই, কারণ তাকে যখনই কেউ নিমন্ত্রণ করে খেতে ডাকতেন তিনি সেই সমস্ত খাবারগুলিকেই নিজের প্রিয় হিসাবে চিহ্নিত করতেন। তাই ব্যক্তিগতভাবে তিনি আদৌ কোন খাবারগুলি পছন্দ করতেন সেই নিয়ে আমাদের কাছে আজও কোনো তথ্য নেই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে খাবারের বিষয়ে ভীষণ রকম সচেতন ছিলেন সেই কথা কিন্তু আমরা তারই বিভিন্ন রকমের কর্মকাণ্ডে বা অন্যান্য সাহিত্যিকদের লেখায় আমরা বারবার উল্লেখ হতে দেখেছি। কিন্তু একথা একেবারেই ঠিক যে মির্জা গালিবের মতো রবীন্দ্রনাথ ঠাকুরও আম ভীষণ পছন্দ করতেন। একসময় তিনি জাপান যাওয়ার সময় সঙ্গে করে আম নিয়ে গেছিলেন। তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বিভিন্নভাবে প্রকাশ করেছেন যে একসময় অসুস্থ হওয়ার কারণে তিনি যখন আমেরিকা যাচ্ছেন তখন মুম্বাই বন্দর থেকে আলফানসো আমের একটি বাক্স কিনে নিজের সঙ্গে নিয়ে গেছিলেন। মোদ্দা কথা, রবীন্দ্রনাথ ঠাকুর আম ভীষণ পছন্দ করতেন। রবীন্দ্র সাহিত্যে কিংবা রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের স্মৃতিকথায় তার খানাপিনা নিয়ে ভাবনার অনেক কিছুই পাওয়া যায়। রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার কথা মনে আছে নিশ্চয়ই। এর সভ্যরা প্রতি মাসে নিজেদের বাড়িতে সভার আয়োজন করতেন পালাক্রমে। সেখানে গান হতো, কবিতা হতো, অভিনয় হতো, প্রচুর আড্ডা হতো এবং অবশ্যই খাওয়া দাওয়া হতো। বেশ কয়েকবারই রবীন্দ্রনাথের পালা পড়েছিল নিজের বাড়িতে আড্ডা বসানোর। সম্ভবত যেবার প্রথম রবীন্দ্রনাথের পালা পড়েছিল খামখেয়ালি সভা আয়োজনের, সেই সময়ের কথা বলেছেন রথীন্দ্রনাথ। রথীন্দ্রনাথ বলেছেন, বাবার যেবার নিমন্ত্রণ করার পালা পড়ল বাড়িতে হুলস্থুল পড়ে গেল। মাকে ফরমাস দিলেন খাওয়ানোর সম্পূর্ণ নতুন রকম ব্যবস্থা করতে হবে। মামুলি কিছুই থাকবে না, প্রত্যেকটি পদের বৈশিষ্ট্য থাকা চাই। ফরমাস করেই নিশ্চিন্ত হলেন না, নতুন ধরনের রান্না কি করে রাঁধতে হবে তাও বলে দিতে লাগলেন। এই আয়োজনের সূত্রেই রথীন্দ্রনাথ তার বাবার খাদ্য দর্শন জানিয়ে গেছেন। তিনি লিখেছেন যে বাবা খাওয়াটাকে একটি উপলক্ষ মনে করতেন। শুধু রান্না ভালো করলেই হবে না, দরকার খাবার পাত্র, পরিবেশনের পদ্ধতি এবং যে জায়গায় খাওয়া হচ্ছে সেই জায়গার পরিবেশ, এই প্রত্যেকটা জিনিসকে সুন্দর হতে হবে। কারণ যে জায়গায় আমি খেতে বসছি, যেখানে আমি আমন্ত্রণ করে অতিথিদের খেতে বসাবো, সেই জায়গার পরিবেশ সাজানোর মধ্যেই লুকিয়ে আছে শিল্পীর হাতের পরিচয়। তাই মা রান্নার কথা ভাবতে শুরু করতেন এবং বাকিরা সেই জায়গাটিকে, যেখানে খাওয়ানো হবে সেই জায়গাকে সাজানোর জন্য ব্যস্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একসময় সাহিত্যিক বনফুল এবং তার পরিবারকে নিজের বাড়িতে খেতে আসতে আমন্ত্রণ জানান এবং উত্তরায়ণের একটি বারান্দাকে পর্দা দিয়ে ঘিরে খাবার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়। সেই বর্ণনা, সেই আয়োজনের বর্ণনা ভারী অদ্ভুতভাবে বনফুল নিজে লিখে গেছেন। তিনি লিখেছেন, আমাদের 5 জনের 5টি টেবিল, তাতে থরে থরে নানান রকমের খাবার সাজানো। টেবিলগুলো অদ্ভুত, প্রত্যেকটি টেবিলে 3টি কি 4টি থাক ঠিক মনে নেই। তার প্রত্যেক থাকেই খাদ্য এবং পানীয়। ওপরের থাকের খাবার শেষ হয়ে গেলে হাত দিয়ে একটু ঠেললেই সেটা সরে যাবে, বেরিয়ে পড়বে খাবার শুদ্ধ দ্বিতীয় থালাটি। বনফুলের জন্য প্রাতরাশের মেনুতে ছিল ফুলকো লুচি, আলুর ছেচকি, গরম সিঙ্গারা, কচুরি, সন্দেশ, সামান্য বিদেশি কায়দায় তৈরি কেক, বিস্কুট, আপেল, কলা, সঙ্গে চায়ের সরঞ্জাম।
শুধু বনফুলি নন, আরো অনেকেই লিখেছেন কাউকে খাওয়াতে পারলে রবীন্দ্রনাথ খুব তৃপ্তি পেতেন। একবার উকি দেওয়া যাক ঠাকুর বাড়ির অন্দরমহলে। সেই সময়কার বেশিরভাগ অভিজাত পরিবারের মতো ঠাকুর বাড়ির মহিলারাও দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একসঙ্গে জড়ো হতেন বাড়ির ছাদে। সেই সময় যদি একবার সেই ছাদগুলি ঘুরে আসা যায়, তাহলে আমরা দেখতে পাবো জোড়াসাঁকোর ছাদে কোনো এক কোণে রোদের ফাঁকে রোদের মধ্যে লেবু কেটে নুন মেখে রাখা হয়েছে। আবার কোথাও কোথাও আমরা দেখব দু চারজন বাড়ির মেয়ে বউরা গামলা ভরা কলাই বাটা থেকে রোদে বড়ি বানিয়ে রাখছে। আবার কোথাও কোথাও দেখবো আমের ফালি করে রাখা হয়েছে আমশি বানানোর জন্য। কোথাও আবার ছোট বড় নানান সাইজের পাথরের ছাঁচে আমের রস জমিয়ে রাখা হয়েছে। আবার অন্যদিকে দেখতে পাবো রোদ খাওয়া সর্ষের তেলে মুজে উঠেছে এঁচোড়ের আচার। আবার অন্য কোথাও তৈরি হচ্ছে কেয়া খয়ের। সেবার রবি ঠাকুরের দাদা জ্যোতি দাদার বিয়ে হলো। বাড়িতে এলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরন কাদম্বরী। কাদম্বরী দেবী যে ভালো রাঁধতে পারতেন সে কথা স্বীকার করেছেন স্বয়ং রবি ঠাকুর। আর বউ ঠাকুরনের রান্না করা কবির প্রিয়তম পদ চিংড়ি মাছের চচ্চড়ি, সাথে লঙ্কা দিয়ে মাখা পান্তা। রবীন্দ্রনাথ যখন বিয়ে করে আনলেন মৃণালিনীকে, স্ত্রীর কাছেই রবীন্দ্রনাথ ঠাকুরের যত বিচিত্র রান্নার আবদার, মান কচুর জিলিপি, দইয়ের মালপো, পাকা আম দিয়ে তৈরি মিষ্টি, চিনির পুলি সবই মৃণালিনী বানালেন রবীন্দ্রনাথের আবদারে। আরও কিছু সুস্বাদু পদ ছিল, কাঁঠাল দই, মাছের তরকারি, যা কিন্তু মাছ দিয়ে বানানো নয়, পটল চিংড়ির রায়তা, সর্ষে বাটা দিয়ে মাটন, কাঁচা ইলিশের ঝোল, চিতল মাছ আর চালতা দিয়ে মুগের ডাল, নারকেল চিংড়ি, মাছের পোলাও, আম দিয়ে শোল মাছ। একবার মৃণালিনী পয়লা বৈশাখের দিন তৈরি করলেন এক ধরনের মিষ্টি, নাম তার এলো ঝোলো। রবীন্দ্রনাথের বেশ লাগলো এটি, কিন্তু এমন সুস্বাদু মিষ্টির এমন বিশ্রী নাম, রবীন্দ্রনাথ তার নাম পাল্টে দিলেন। নতুন নাম হলো পরিবন্ধ। এলো ঝোলো এখনকার মিষ্টির দোকানে খুব একটা চোখে পড়ে না। এটা অনেকটা ঝাল মিষ্টি স্বাদের, জিভে গজা ধরনের, একেবারেই ছোট রেসিপি। ছোট্ট করেই বলে ফেলি, 2 কাপ চিনি 1.5 কাপ জলে ফুটিয়ে 3-4টে ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। একটা পাত্রে নুন, ময়দা, সাদা তেল, কালো জিরে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার মাখা ময়দার তাল থেকে পাতলা করে ছুরি দিয়ে কেটে নিন। তারপর হাত দিয়ে চেপে নির্দিষ্ট শেপে নিয়ে আসুন। তারপর কড়াইয়ে সাদা তেলে ভেজে নিয়ে গরম শিরায় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। ঠাকুর পরিবারের মহিলাদের মধ্যে মৃণালিনী দেবীর রান্নার হাত ছিল একেবারে আলাদা। তার ট্রেডমার্ক রেসিপি ছিল 3 ইঞ্চি ব্যাসার্ধের লুচি এবং তার সঙ্গে পাঁঠার বাংলা বা বাংলা মাটন। 1941 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন কালিম্পং থেকে অসুস্থ অবস্থায় কলকাতায় ফিরে আসেন, তখন ইতিমধ্যে মৃণালিনী দেবী প্রয়াত হয়েছেন। কিন্তু তবুও কবিগুরুর স্বাস্থ্য ভগ্ন অবস্থা থেকে পুনরুদ্ধারের জন্য তাকে সুস্থ করতে সেই সমস্ত রান্নাগুলিকেই তাকে খাওয়ানো হচ্ছিল। ঠাকুর বাড়ির রান্নার উদ্ভাবনের প্রসঙ্গ উঠলে হেমেন্দ্রনাথ আর নিপময়ীর কন্যা প্রজ্ঞা সুন্দরীর কথা বলতেই হয়। রবীন্দ্রনাথের 50তম জন্মদিনে তিনি বানিয়েছিলেন নতুন ধরনের মিষ্টি, কবি সম্বর্ধনা বরফি। কি ছিল সেই মিষ্টির উপাদান? ফুলকপি, খোয়া ক্ষীর, বাদাম, কিশমিশ, জাফরান পাতা। মিষ্টির উপর সোনা রূপার তবক জড়ানো। ইংল্যান্ড, স্পেন, তুরস্ক কবি যখন যেখানে গেছেন সেখান থেকে সংগ্রহ করেছেন মেনু কার্ড। দেশে ফিরে ঠাকুরবাড়ির রান্নাঘরে সম্পূর্ণ দেশীয় উপকরণে তৈরি হয়েছে হল্যান্ডাইজ সসে স্যামন, ব্রিটিশ পাই, হিন্দুস্তানি তুর্কি কাবাব, ফিলিপিনো চিকেন, আইরিশ টুয়ের মতো একাধিক পদ। বিভিন্ন দেশের প্রভাব রয়েছে ঠাকুরবাড়ির স্যালাড তৈরিতে। শোনা যায় বাড়ির সবাইকে নিয়ে জমিয়ে বসে মধ্যাহ্ন ভোজের পরে এই ফ্রুট স্যালাড খেতে পছন্দ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর খাদ্য রসিক ছিলেন বটেই, কিন্তু অন্যদিকে তিনি খুব কম পরিমাণে খাবার খেতেন। রবীন্দ্র সংস্পর্শে যে ব্যক্তিরাই এসছেন তারা বারংবার উল্লেখ করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বল্পাহারী ছিলেন। সেই যে ছোটবেলার কথা লিখতে গিয়ে তিনি উল্লেখ করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তার বাড়ির ভৃত্যদের খাদ্য পরিবেশনের সময় কৃপণ স্বভাবের কথা। তাই এটা ধারণা করা যেতেই পারে ভৃত্যদের সেই কৃপণ স্বভাবই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বল্পাহারী করে তুলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে রান্নাবান্না, খাওয়া দাওয়া শুধুমাত্র পেট ভরার একটি উপায় ছিল না। তিনি রান্নাবান্না করাকে সাহিত্য চর্চার মতো আর্ট বা শিল্প হিসেবেই দেখতেন। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। শুরুতেই আমরা জানালাম এই রবীন্দ্র জয়ন্তীতে প্রয়াসমের প্রসাদ আয়োজন করেছে একটি বিশেষ ডিনারের, যেখানে থাকবে রবীন্দ্রসঙ্গীত এবং তার সঙ্গে ওই সময়কার ঠাকুর বাড়ির রান্নাঘরের অন্দরমহলের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় কিছু খাবার দাবার। যদি আপনারা ইচ্ছুক হন এই ডিনারে, তাহলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করুন।
বা 8ই মের মধ্যে অর্ডার করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে এই খাবারকে অর্ডার করুন। এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানান, বা আপনাদের কাছে যদি কোনো খবর থাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কী খাবার পছন্দ করতেন তাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সিপিএনএন চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার।